ক্লাস 9 ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন চার্লস বার্নেস 1893। তোমাদেরকে মনে রাখতে হবে চার্লস বার্নেস। তো এই শব্দটা সালোক সংশ্লেষ শব্দটা তোমাদের বহু পরিচিত একটা শব্দ, তোমরা আগেও শুনেছ। গাছের খাদ্য তৈরি করার পদ্ধতির নামই সালোক সংশ্লেষ এক কথায় সাধারণভাবে। গাছের পাতায় অর্থাৎ গাছের সবুজ অংশে প্রধানত এই প্রক্রিয়াটি ঘটে। শুধু পাতাই না, উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গ যেখানে ক্লোরোফিল আছে, সেটা পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, মূল হতে পারে। মূল সাধারণত গাছের মূলে সালোক সংশ্লেষ ঘটে না, কারণ মূল ক্লোরোফিল বিহীন হয়। কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে যেমন গুলঞ্চ, গুলঞ্চের মূলে বায়বীয় মূল, গুলঞ্চের মূলে কিন্তু ক্লোরোফিল থাকে অর্থাৎ সবুজ কণা থাকে, তাই গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ হয়। প্রত্যেকটা ফুলই কুঁড়ি অবস্থায় বৃতি দ্বারা আবৃত থাকে। তো কুঁড়ি অবস্থায় বৃতির বর্ণটা কিন্তু সবুজ হয়, সেখানে ক্লোরোফিল থাকে, অর্থাৎ বৃতিতেও সালোক সংশ্লেষ ঘটে। এমনকি কিছু ফুলের দলমণ্ডল বা পাপড়ি বলে আমরা যেটা জানি, সেই পাপড়িতেও সালোক সংশ্লেষ হয়। যেমন তোমরা দেখবে পদ্ম, শালুক, গ্রামাঞ্চলে পুকুরে দেখা যায় শালুক বা পদ্মের বৃতির ঠিক পরেই প্রথম দুটো একটা পাপড়ি সবুজ বর্ণের হয়। শালুকেরটা খুব স্পষ্ট, পদ্মেরটা অতটা স্পষ্ট নয়। তো শালুকের দলমণ্ডল, সবুজ দলমণ্ডল, সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। অর্থাৎ সালোক সংশ্লেষ কোথায় ঘটে তার উত্তর হবে অবশ্যই উদ্ভিদের সবুজ অংশ, এবং তার মধ্যে থাকবে অন্যতম পাতা। কাণ্ড, এমন কিছু কাণ্ড আছে যেমন পুঁইশাক, লাউ, কুমড়ো, এই সমস্ত সবুজ কাণ্ড, ফণী মনসা, গোটা উদ্ভিদটাই সবুজ। এই সবুজ অংশগুলোতে সবই সালোক সংশ্লেষ ঘটে। তবুও সালোক সংশ্লেষের আদর্শ স্থান কিন্তু পাতা। কেন পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয়? কেন না, পাতার যে পত্রফলকের উপরের যে ক্ষেত্রফল, সেটা উদ্ভিদের অন্যান্য অঙ্গের থেকে অনেকটা বড়। তাছাড়া পাতায় আছে অসংখ্য পত্ররন্ধ্র, যে পত্ররন্ধ্র দিয়ে খুব সহজেই বিভিন্ন গ্যাসীয় আদান প্রদানগুলো ঘটতে পারে। এবং আরেকটা বিশেষ অংশ মেসোফিল কলা, পাতার যে মেসোফিল কলা যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট। তো মেসোফিল কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেখানে সালোক সংশ্লেষের হারটাও অনেক বেশি। তাই পাতাকেই বলা হয় উদ্ভিদের সালোক সংশ্লেষের আদর্শ স্থান। এখন সালোক সংশ্লেষ সমস্ত উদ্ভিদ কিন্তু করতে পারে না। এমন কিছু উদ্ভিদ আছে যাদের দেহে ক্লোরোফিল নেই। তো ক্লোরোফিল বিহীন উদ্ভিদ মানে সালোক সংশ্লেষে অক্ষম। তোমাদের শর্ট প্রশ্ন হয়, এমসিকিউ হয়, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম লেখো। ছত্রাকের মধ্যে তোমরা অ্যাগারিকাস নামটা মনে রাখতে পারো, যেটা আমরা ব্যাঙের ছাতা বলি, ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস। এদের ক্লোরোফিল বিহীন হওয়ায় সালোক সংশ্লেষে অক্ষম। একইভাবে এমন কিছু প্রাণী আছে, এককোষী প্রাণী, যাদের দেহে ক্লোরোফিল আছে, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা। এই সমস্ত উদ্ভিদ প্রাণীগুলোর দেহে ক্লোরোফিল থাকার জন্য কিন্তু সালোক সংশ্লেষ করতে সক্ষম। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো তোমাদের এমসিকিউ বা সত্য মিথ্যা বা শূন্যস্থান ইত্যাদিতে কাজে লাগবে। এছাড়াও কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষে সক্ষম। ব্যাকটেরিয়া বলতে রোডোস্পাইরিলিয়াম বা রোডোস্পাইরিলাম, এক এক বইতে এক এক রকম থাকবে। রোডোসিউডোমোনাস, এদের দেহ কিন্তু ক্লোরোফিল আছে, ব্যাকটেরিয় ক্লোরোফিল। সেই ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকার জন্য এরা সালোক সংশ্লেষে সক্ষম। এই প্রসঙ্গে একটা কথা বলি, ব্যাকটেরিয়াকে বলা হয় উদ্ভিদ প্রকৃতির। ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য, তার মধ্যে অনেকগুলো উদ্ভিদের বৈশিষ্ট্য আছে। একটু মাথায় রেখো, ব্যাকটেরিয়া কোষের যে গঠন, তাতে প্রথমেই বাইরে কোষ প্রাচীর থাকে, যেটা উদ্ভিদের কোষের গঠনের নাই। এবং ব্যাকটেরিয়া, এই যে দেখলাম সালোক সংশ্লেষে সক্ষম, উদ্ভিদের নাই। আরও একটা বৈশিষ্ট্য আছে, ব্যাকটেরিয়া ভিটামিন সংশ্লেষে সক্ষম উদ্ভিদের মতো। ইকোলাই ব্যাকটেরিয়ার নাম শুনে থাকবে, মানুষের দেহে ইকোলাই
ভিটামিন B12 সংশ্লেষ করতে পারে। এই তিনটি বৈশিষ্ট্য দেখলেই ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন তার প্রমাণ। যদিও তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত নয়, তবুও বিষয়টা একটু মনে রাখবে। এখন সালোক সংশ্লেষ অর্থাৎ উদ্ভিদের যে খাদ্য তৈরির পদ্ধতি, এক্ষেত্রে যে প্রধান উপাদানগুলো প্রয়োজন হয়, রান্নার যেমন বিভিন্ন উপকরণ দরকার হয়, বিভিন্ন সবজি দরকার হয়, ঠিক তেমনি সালোক সংশ্লেষের জন্যও বিভিন্ন উপকরণের প্রয়োজন। সেই উপকরণগুলো আমরা দুভাগে ভাগ করি, প্রধান উপাদান বা কাঁচা মাল বলা হয় এবং সহায়ককারী উপাদান। কাঁচা মাল বা প্রধান উপাদান যেগুলো, তার মধ্যে আছে অন্যতম জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো এবং রংযোগ পদার্থ অর্থাৎ ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়াও আর কিছু রংযোগ পিগমেন্ট থাকে, ক্যারোটিনয়েডস বলা হয় যেগুলোকে একত্রে। এই ক্যারোটিনয়েডসগুলোও কিন্তু সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে, যদিও প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে, সরাসরি নয়। তাহলে প্রধান কাঁচামাল বলতে বা প্রধান উপাদান বলতে আমরা জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিলকে বুঝবো। এছাড়া উদ্ভিদের দেহে তৈরি কিছু যৌগ যারা সালোক সংশ্লেষের বিভিন্ন বিক্রিয়াগুলোকে সচল রাখতে সাহায্য করে, যাদের সাহায্য ছাড়া সালোক সংশ্লেষের বিক্রিয়াগুলো ঘটা সম্ভব নয়, সেরকম কতগুলো পদার্থ হলো এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড, অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, আরইউবিপি, রিবিউলোজ বিসফসফেট বা রাইবিউলোজ বিসফসফেট এবং খনিজ মৌল। তোমাদের বইতে খনিজ মৌলের কথাটা হয়তো উল্লেখ নেই। খনিজ মৌল বিশেষ করে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটো এমন দুটো খনিজ উপাদান, এদের সাহায্য ছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া অসম্ভব। অর্থাৎ সরাসরি প্রত্যক্ষভাবে কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো যখন ঘটে, তাই এরা অ্যাক্টিভভাবে, সক্রিয়ভাবে আয়ন পরিবহনের সময়, ইলেকট্রন দেওয়া নেওয়ার সময় এরা সাহায্য করে। এখন সালোক সংশ্লেষের অন্যতম প্রধান শর্ত, সবগুলোই প্রধান, তার মধ্যেও অন্যতম সূর্যের আলো। ঠিক যেমনটি তুমি রান্নার পাত্রে সমস্ত সবজি, সমস্ত মশলা মাখিয়ে যদি ওভেনের উপরে ওভেনটাকে না ধরিয়ে রেখে দাও, অর্থাৎ তাপটা যদি না দাও, তাহলে উপকরণ যতই থাক না কেন রান্না হবে না। ঠিক তেমনি সূর্যের আলো এখানে ঠিক তাই। তো সূর্যের আলোর মধ্যে বিশেষ এক অদৃশ্য শক্তিময় কণা আছে, যেটাকে আমরা ফোটন কণা বলি। এই ফোটন কণা সূর্যের দৃশ্যমান আলোকরশ্মির মধ্যে তেজময় বা শক্তিময় একটি অদৃশ্য সূক্ষ্ম কণা। এই ফোটন কণাই কিন্তু সালোক সংশ্লেষের প্রক্রিয়ার শুরু করে। যে কোনো ইঞ্জিনে যেমন একটা কিক দরকার হয় স্টার্ট করার জন্য, বা সেলফ দিতে হয়, তার ফলে কি হয়, ভিতরে ইঞ্জিনের ভিতরে যেখানে ড্রপ বাই ড্রপ পেট্রোল বা জ্বালানি, সেটা ডিজেল হোক বা পেট্রোল হোক, যেটা ড্রপ বাই ড্রপ পড়ে, সেখানে একটা আগুনের ফুলকি দরকার হয় সেই পেট্রোলটাকে জ্বলে ওঠার জন্য বা পোড়ানোর জন্য। সেই ফুলকি স্টার্ট আপের যে কাজ, সেটা কিন্তু এখানে ফোটন কণা করে। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে শক্তিময় যে ফোটন কণা, সেটাই এই স্টার্ট আপের কাজ করে। স্টার্ট করে কাকে না, ক্লোরোফিলকে। অর্থাৎ ক্লোরোফিল সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় থাকে, এই ফোটন কণা ক্লোরোফিলের মধ্যে ঢুকেই ক্লোরোফিলকে শক্তিশালী এবং উত্তেজিত করে তোলে বা তেজময় করে তোলে। তারপর ক্লোরোফিল বিক্রিয়াটা শুরু করে। অর্থাৎ ফোটন কণা অন্যতম একটা প্রধান শর্ত। ফোটন কণা শুরু করলো বিক্রিয়া কি করে না, ক্লোরোফিলকে তেজময় করে বা ক্লোরোফিলকে শক্তি প্রদান করে। এখন ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, সিডিইও হয়। আমাদের সালোক সংশ্লেষের প্রধানত অন্যতম প্রধান রংযোগটাই হলো ক্লোরোফিল এ এবং তার সঙ্গে কিছুটা সাহায্য করে ক্লোরোফিল বি। আমরা ক্যারোটিনয়েডস যে কথাটা বললাম, তারা সরাসরি অংশগ্রহণ না করলেও, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে কিন্তু ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি কে ওরা শক্তি সরবরাহ করে। তো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি আমাদের সূর্যের আলোর যে বর্ণালী তোমরা পড়েছো, সাদা আলোর বিচ্ছুরণের ফলে 7টি বর্ণের যে আলোকপটি পাওয়া যায়, বেনিয়া, সহকলা বা ভিবজিওর, সেটাকে বর্ণালী বলা হয়। ওই বর্ণালীর সমস্ত আলোক তরঙ্গ কিন্তু শোষিত হয় না বা সালোক সংশ্লেষে কাজে লাগে না। প্রধানত নীল, বেগুনি এবং লাল, এই 3টে বর্ণের তরঙ্গ, আলোক তরঙ্গ সালোক সংশ্লেষে কার্যকরী হয়। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি প্রধানত এই 3টি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যই শোষণ করে। তো এর মধ্যে সালোক সংশ্লেষের এই বিভিন্ন নীল, বেগুনি এবং লাল আলোর যে বিভিন্ন তরঙ্গ, তার মধ্যে আবার লালের
660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো এবং নীল বর্ণের 430 থেকে 470 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোই কিন্তু সালোক সংশ্লেষ হার বেশি হয়। তাই বর্ণালীর এই লাল এবং নীল এই রেঞ্জের আলোক তরঙ্গকেই বলা হয় কিন্তু সালোক সংশ্লেষের কার্য বর্ণালী। দৃশ্যমান বর্ণালীর মধ্যে লাল নীলের 660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট লাল আলো এবং নীল 430 থেকে 470 ন্যানোমিটার পর্যন্ত নীল তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত আলো সালোক সংশ্লেষকে ত্বরান্বিত করে বা সালোক সংশ্লেষের হার বেশি হয়, ওই জন্য একে বলা হয় সালোক সংশ্লেষের কার্য বর্ণালী। তোমরা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর যে রাসায়নিক সংকেত সেটা একটু মনে রাখবে। ক্লোরোফিল বি এর রাসায়নিক উপাদানের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। বলছিলাম ম্যাগনেসিয়ামের অনুপস্থিতিতে সালোক সংশ্লেষ ঘটে না, কারণ ম্যাগনেসিয়ামের অনুপস্থিতিতে ক্লোরোফিলের অণুর গঠন তৈরি হয় না। ক্লোরোফিল অণুর যে গঠনমূলক সংকেত তার একেবারে কেন্দ্রে থাকে ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের অন্যতম একটা প্রধান উপাদান। তো ক্লোরোফিল বিতেও ম্যাগনেসিয়াম রয়েছে, কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো পরমাণুর সংখ্যার একটু তফাৎ আছে, একটু মাথায় রাখবে। ক্লোরোফিল এতে হাইড্রোজেন পরমাণু আছে 72, ক্লোরোফিল বিতে আছে 70, ক্লোরোফিল এতে আছে অক্সিজেন 5 এবং ক্লোরোফিল বিতে আছে অক্সিজেন 6। বাকিটা C55N4Mg দুটোতেই সেম। তো স্ট্রাকচারটা একটু মনে রাখবে, তোমাদের অনেক সময় প্রশ্ন হতে পারে এরকম। তো ক্যারোটিনয়েডস যেটা বলছিলাম, যে পিগমেন্ট বা রঞ্জক, যে রঞ্জকগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে তার মধ্যে অন্যতম প্রধান ক্লোরোফিল এ অবশ্যই, কিন্তু তার সাথে আছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস বলতে আমরা ক্যারোটিন এবং জ্যান্থোফিলকে বুঝবো। এই ক্যারোটিন এবং জ্যান্থোফিল এরাও উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী। ক্যারোটিন সাধারণত কমলা, জ্যান্থোফিল সাধারণত হলুদ কমলা বর্ণের জন্য দায়ী উদ্ভিদের বিভিন্ন অংশের। এরা এই বিভিন্ন রকম রঞ্জক পদার্থগুলো, ক্যারোটিনয়েডসগুলো নীল এবং সবুজ বর্ণের যে আলোক তরঙ্গ সেটা শোষণ করে যে শক্তি এরা অর্জন করে, সেই শক্তিটা ক্লোরোফিল এ এর মধ্যে এরা স্থানান্তর করে। এই স্থানান্তর করার জন্য বিভিন্ন বাহকের প্রয়োজন হয়, ইলেকট্রন বাহক, সাইটোক্রোম, ফেরিডক্সিন, প্লাস্টোকুইনিন, প্লাস্টোসায়ানিন ইত্যাদি ইলেকট্রন বাহকের কাজ করে। ইলেকট্রনগুলো এক যৌগ থেকে আরেকটা যৌগের মধ্যে স্থানান্তর করে, আর সেটাই অ্যাকচুয়ালি শক্তির স্থানান্তর। তো সেইভাবে ক্যারোটিন এবং জ্যান্থোফিল এরা যে সূর্যের ফোটন কণা নীল এবং সবুজ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য থেকে যে ফোটন কণা শোষণ করে সেটা ক্লোরোফিল এ কে প্রদান করে। তাই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সালোক সংশ্লেষে সাহায্যকারী অন্যতম উপাদান হলো বিভিন্ন ক্যারোটিনয়েডস। এখন আমরা সালোক সংশ্লেষ পদ্ধতি পড়ার আগে এই ছোট্ট ছোট বিষয়গুলো সম্বন্ধে একটু ধারণা না থাকলে আমরা বুঝতে পারবো না ঠিক মতো, তাই আরেকটু আলোচনা দরকার। টোটাল যে সালোক সংশ্লেষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, তার মধ্যে দুটো বিশেষ তন্ত্র কাজ করে। তন্ত্র বলতে আমাদের দেহে যেমন পৌষ্টিকতন্ত্র, পরিপাকতন্ত্র পরিপাকের কাজ করে, স্নায়ুতন্ত্র বিভিন্ন আবেগ আদান প্রদান করে, শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্র, ঠিক তেমনি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই ইলেকট্রন একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইলেকট্রন বিভিন্ন যৌগের মধ্য দিয়ে একটা পদার্থ থেকে আর একটা পদার্থে বাহিত হয়। সেই বাহিত হওয়ার জন্য দুটো ভিন্ন তন্ত্র আছে। ইলেকট্রন পরিবহনের জন্য ইটিএস সিস্টেম বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন পরিবহন তন্ত্র। এই দুটো ইলেকট্রন পরিবহন তন্ত্র দুটো ভিন্ন চক্রে কাজ করে। একটা হলো PS1 বা ফটো সিস্টেম 1 এবং PS2 বা ফটো সিস্টেম 2। পিগমেন্ট সিস্টেমও বলা হয়, পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2। তো তোমাদের প্রচলিত শব্দ ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। তো এই ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 জিনিসটা কি? আমাদের সালোক সংশ্লেষের প্রক্রিয়া ঘটে কোথায় না, ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্ট অর্থাৎ আমরা যে প্লাস্টিড পড়েছি, ক্লোরোপ্লাস্টিডের গঠন তোমাদের মনে থাকার কথা, তবুও আমি একটু ছোট্ট করে এঁকে দেখাচ্ছি। এটা একটা ক্লোরোপ্লাস্টিডের গঠন, বাইরের পর্দা, এর ভিতরে থাইলাকয়েড বলে কতগুলো চাকতি একটার উপর একটা সাজিয়ে একটা স্তম্ভের মতো একটা আকার গঠন করে, স্তম্ভাকার গঠন। থাইলাকয়েডগুলো একটার উপর আর একটা সেজে একটা ছোট্ট ছোট্ট কতগুলো স্তম্ভের মতো সজ্জিত থাকে। এই স্তম্ভগুলোকে বলা হয় গ্রানা। এর মধ্যে এই যে গ্রানার এক একটা একক হলো থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড, অনেকটা 5 টাকার কয়েন কতগুলো তুমি যদি একটার উপর একটা সাজিয়ে দাও যেমন চেহারা দেখা যাবে, ঠিক তেমনি গ্রানাগুলোর চেহারা অনেকটা ওরকম। এবং এক একটা টাকা অর্থাৎ এক একটা থাইলাকয়েড,
এখানে এই থাইলাকয়েডের ভিতরে রয়েছে কিন্তু ক্লোরোফিল, এবং এই সমস্ত গ্রানাটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। এই গ্রানার মধ্যেই অর্থাৎ থাইলাকয়েডের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষের প্রক্রিয়াগুলো ঘটে। তো এই বাইরের পর্দা এবং ভিতরের পর্দা, দুটো পর্দায় দুটো সিস্টেম। PS1 যেটা বলছি আমরা, ফটোসিস্টেম 1, এটা গ্রানা পর্দার বাইরে অবস্থান করে, এবং PS2 সেটা গ্রানা পর্দার ভিতরে অবস্থান করে। শুধু তাই না, গ্রানা পর্দার বাইরে যে ফটোসিস্টেম 1 যেটা বলছি, যে তন্ত্রের মাধ্যমে ইলেকট্রন পরিবহন হয়, সেখানে প্রচুর পরিমাণে ক্লোরোফিল A থাকে, এবং P700 অর্থাৎ 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোক তরঙ্গগুলো শোষণ করার জন্য তৈরি থাকে ক্লোরোফিল A। এটাকে আমরা ক্লোরোফিল A বলছি, P700 সংক্ষেপে লেখা হয় P700 ক্লোরোফিল A কে। ঠিক তেমনি কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো শোষণ করে ক্লোরোফিল B, যেটাকে P680 বলা হয়। অর্থাৎ গ্রানা পর্দার বাইরে বেশি পরিমাণে ক্লোরোফিল A P700 এবং কম পরিমাণে ক্লোরোফিল B P680, এবং ক্যারোটিনয়েডসের মধ্যে ক্যারোটিন, এরা আলোক তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে কত না গ্রেটার দ্যান 680 ন্যানোমিটার। 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, সেটা শোষিত হয় PS1 এর দ্বারা, অর্থাৎ গ্রানা পর্দার বাইরের দিকে। ঠিক একইভাবে গ্রানা পর্দার ভিতরে PS2 কাজ করে, যেটা ফটোসিস্টেম 2 বলছি আমরা, অর্থাৎ গ্রানা পর্দার ভিতরের দিকে অবস্থান করে ফটোসিস্টেম 2, এবং সেখানে বেশি পরিমাণে থাকে ক্লোরোফিল B অর্থাৎ P680, এবং ক্যারোটিনয়েডস বলতে জ্যান্থোফিল এবং ক্যারোটিন, এরা মিলিতভাবে 680 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, এবং শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। অর্থাৎ ক্লোরোফিল সক্রিয় হওয়ার জন্য এই দুটো সিস্টেম, PS1 ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 সক্রিয়ভাবে কাজ করে। তো আমরা পার্থক্য লিখে দিতে পারবো এখান থেকে। এই ছোট্ট ছোট্ট যতগুলো তথ্য আমরা জানলাম, এখান থেকে PS1 এবং PS2 এর পার্থক্য নিরূপণ করতে পারবো। PS1 সক্রিয় থাকে গ্রানা পর্দার বাইরে, PS2 গ্রানা পর্দার ভিতরে। PS1 এর ক্ষেত্রে অধিক পরিমাণে P700 অর্থাৎ ক্লোরোফিল A এবং কম পরিমাণে ক্লোরোফিল B এবং কিছু ক্যারোটিনয়েড সক্রিয় থাকে, এবং তারা সবে মিলে 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে। PS2 এর ক্ষেত্রে আমরা দেখলাম ক্লোরোফিল B থাকে বেশি পরিমাণে, এবং ক্যারোটিনয়েডস থাকে, যারা 680 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। পরবর্তী সালোক সংশ্লেষের যে বিভিন্ন শর্ত, অর্থাৎ উচ্চ হারে সালোক সংশ্লেষ হতে গেলে অনেকগুলো কন্ডিশনের দরকার হয়। পাতার বয়স, পাতার ভিতরের প্রোটোপ্লাজমের সক্রিয়তা, পাতার উপরিতলের ক্ষেত্রফল, সেখানে বিভিন্ন পত্ররন্ধ্রের যে সংখ্যা ইত্যাদি অনেকগুলো শর্ত কাজ করে। কিন্তু বাহ্যিকভাবে একটা শর্ত, বাইরের যে একটা শর্ত, এগুলো অভ্যন্তরীণ গঠনের শর্ত গেল, মেসোফিল কলার অবস্থান, মেসোফিল কলার সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও বাহ্যিক যে শর্তগুলো, তার অন্যতম একটা হলো উষ্ণতা। উষ্ণতা মনে রাখবে, প্রত্যেকটা সজীব কোষের যে বিক্রিয়াগুলো ঘটে, রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, যেগুলোকে আমরা জৈব রাসায়নিক বিক্রিয়া বলি, সেই বিক্রিয়ার অন্যতম শর্ত কিন্তু উষ্ণতা। কারণ হলো বিক্রিয়াগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন উৎসেচক সক্রিয় অংশগ্রহণ করে, এবং প্রতিটা উৎসেচক, সমগ্র উৎসেচক, সেটা উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, যে কোনো কোষের উৎসেচকগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জে, অর্থাৎ উষ্ণতার একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেশি ক্রিয়াশীল বা সক্রিয় থাকে, এবং সেটা হলো 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি সজীব কোষের উষ্ণতা 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তার মধ্যে থাকা যে উৎসেচক, সেগুলো সক্রিয়ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি উষ্ণতায় উৎসেচকগুলির ক্রিয়া হ্রাস পায়, এমনকি ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ উৎসেচকগুলো কর্ম ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। যার জন্য সালোক সংশ্লেষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, এখানেও বিভিন্ন উৎসেচক ক্রিয়াশীল থাকে, এবং ওই জন্য 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই রেঞ্জের মধ্যে সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা সর্বাধিক হয়। অর্থাৎ শুধু সালোক সংশ্লেষ নয়, সকল কোষের ক্ষেত্রেই মনে রাখবে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সর্বাধিক হয়। 25 থেকে 40 ডিগ্রির মধ্যে উৎসেচকগুলো সব থেকে বেশি ক্রিয়াশীল থাকে। আমরা নেক্সট সালোক সংশ্লেষের বিভিন্ন বিক্রিয়া
অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ঢুকবো। সালোক সংশ্লেষ প্রক্রিয়া পড়তে গিয়ে আমাদেরকে প্রথমেই সার্বিকভাবে একটা, যদিও অনেকগুলো বিক্রিয়ার মিলিত ফল সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক বিক্রিয়াটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে পদ্ধতিটা, সালোক সংশ্লেষের যে পদ্ধতি পড়বো সেটা পড়তে গিয়ে আমাদের একটু সুবিধা হবে। তো 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সক্রিয়তায় উৎপন্ন করে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। তো এক্ষেত্রে এই রাসায়নিক বিক্রিয়াটা লক্ষ্য রাখো, যেখানে জারণ এবং বিজারণ দুটো প্রক্রিয়ায় ঘটে। যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে জল, সেই জলটা ভেঙে জল থেকে উৎপন্ন হয় অক্সিজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেনের অপসারণ ঘটে। হাইড্রোজেনের অপসারণ দ্বারা কি হলো না, জারণ প্রক্রিয়া ঘটল। ঠিক একইভাবে দেখো কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে ছিল শুধু কার্বন ডাইঅক্সাইড, এখানে উৎপন্ন হয়ে গেল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মিলিত যৌগ গ্লুকোজ, অর্থাৎ এখানে হাইড্রোজেন সংযুক্তের কারণে বিজারণ ঘটল। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলতে পারি। প্রশ্ন হয় তোমাদের, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? সেক্ষেত্রে আমরা উত্তর লিখব, সমীকরণটা লিখে এরকম করে জারণ বিজারণ দেখিয়ে, যে সালোক সংশ্লেষের আলোক দশা শব্দটা নতুন লাগবে এই মুহূর্তে, আমরা যেহেতু এখন আলোক দশা অন্ধকার দশা পড়ব। সালোক সংশ্লেষের আলোক দশায় জল জারিত হয়, জলের জারণ ঘটে এবং অক্সিজেন উৎপন্ন হয় জারিত হয়ে, এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাই আমরা সালোক সংশ্লেষকে বলবো জারণ বিজারণ প্রক্রিয়া। এটা মাথায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সালোক সংশ্লেষ পদ্ধতির ডিটেলস পড়ার সময় আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন দেখব ছোট্ট করে সালোক সংশ্লেষের যে উপাদান জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ভূমিকা পালন করে। তোমাদের প্রশ্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা লেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো, সূর্যালোকের ভূমিকা লেখো, বা ক্যারোটিনয়েডসের ভূমিকা লেখো, বা ক্লোরোফিলের ভূমিকা লেখো। বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। তো জল আমরা খুব ছোট্ট করে আলোচনা করব, তোমরা বইতে ডিটেলস পয়েন্টের আকারে পেয়ে যাবে। আমরা এখানে আউটলাইন একটা আলোচনা করব, যাতে আমাদের পদ্ধতিটা পড়তে, সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশার যে পদ্ধতি, সে পদ্ধতিটা পড়তে সুবিধা হবে। শুধু তাই না, পদ্ধতিটা পড়ার পর এদের ভূমিকাগুলো আরও তোমাদের স্পষ্ট হবে। তো এখন ভূমিকাগুলো শুধু একটু কানে শুনে রাখা, স্পষ্ট হবে না, তবুও খুব সহজে মনে রাখতে পারবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয় প্রধানত গ্লুকোজ, তার সঙ্গে জল এবং অক্সিজেন। এটা হলো বাই প্রোডাক্ট। অর্থাৎ জল এবং অক্সিজেন যেটা উৎপন্ন হয় সেটা উপজাত বস্তু, প্রধান উৎপন্ন হয় কিন্তু গ্লুকোজ। তো গ্লুকোজের মধ্যে থাকে কি কি উপাদান? থাকে কার্বন, থাকে হাইড্রোজেন, থাকে অক্সিজেন। তো গ্লুকোজের যে অক্সিজেন বা গ্লুকোজের যে কার্বন, সে কার্বন এবং অক্সিজেন কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে সরবরাহ হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কার্বনটাই গ্লুকোজের কার্বন, কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটাই গ্লুকোজের অক্সিজেন, এবং গ্লুকোজের যে হাইড্রোজেন, সে হাইড্রোজেনটা কিন্তু জল থেকে সরবরাহ হয়। অর্থাৎ বুঝতে পারছো, জলের হাইড্রোজেনটাই গ্লুকোজের উপাদান, কার্বন ডাইঅক্সাইডের কার্বন এবং অক্সিজেনটাই গ্লুকোজের উপাদান। অর্থাৎ এরা দুজনেই সালোক সংশ্লেষের অন্যতম কাঁচামাল। এই জন্যই অর্থাৎ সালোক সংশ্লেষের যে প্রধান উৎপন্ন বস্তু, তার মধ্যেই থাকে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, অক্সিজেন এবং জলের হাইড্রোজেন। এবং উপজাত বস্তু, সালোক সংশ্লেষের যে উপজাত বস্তু তৈরি হয় বললাম, জল এবং অক্সিজেন, তার সোর্স, তার উৎস কিন্তু এই জল। অর্থাৎ এই জলের মধ্যে থাকা যে অক্সিজেন, সে অক্সিজেনটাই ভেঙে উদ্ভিদ উপজাত বস্তুরূপে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন পরিবেশে ত্যাগ করে। আবার কিছু অতিরিক্ত জল যেটা জলীয় বাষ্প রূপে বাইরে বেরিয়ে যায়, সেটাও কিন্তু এই জল থেকেই আসা। আর সূর্যের আলো অনেকটা, আমরা রান্না করার সময় আমাদের যে তাপ লাগে, ঠিক সেরকমটাই কাজ করে বললাম। সূর্যের আলোর মধ্যে যে ফোটন কণা, সেটাই পাতার কোষে থাকা যে ক্লোরোফিল, নিষ্ক্রিয় ক্লোরোফিল, তাকে সক্রিয় করে, এবং সক্রিয় করার জন্যই সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হয়, অন্যতম প্রধান শর্ত। এবং রংযোগ পদার্থ ক্লোরোফিলও আমাদের যে জলকে, প্রথম যে বিক্রিয়াটা সালোক সংশ্লেষে ঘটে পাতার কোষের মধ্যে, সেই বিক্রিয়ার শুরুটা কিন্তু ক্লোরোফিল করে, অর্থাৎ জলকে ভেঙে দেয়। সেটা আমরা পড়বো আলোক দশা অন্ধকার দশা যখন পড়তে যাব।
তোমরা অপেক্ষা করতে থাকো নেক্সট ভিডিওর জন্য, যেখানে সালোকসংশ্লেষের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে দ্রুত সমস্ত আপডেটগুলো, সমস্ত ভিডিওগুলো তোমাদের হাতে পৌঁছায়।